কলমাকান্দা নেত্রকোনা জেলার সীমান্তবর্তী এলাকা। কলমাকান্দা জেলা পাহাড়ি সৌন্দর্য ঘেরা একটি এলাকা। পাহাড়ি বেষ্টিত এই এলাকা যেন একটি নৈসর্গ সৌন্দর্যের আধার। এ যেন এক অদেখা লুকিয়ে থাকা বাংলাদেশের অপরূপ সৌন্দর্য। এখানে আসলে দেখতে পারবেন চন্দ্রডিঙা পাহাড়, মুমিনের টিলা, সাত শহীদের মাজার, ভারতের মেঘালয় রাজ্যের কোল ঘেঁষা পাতলা বন সহ আরো অনেক কিছু। ভ্রমণের এই পর্বে আজকে আমরা যাচ্ছি নেত্রকোনা জেলার কলমাকান্দায়। দেখানোর চেষ্টা করব ঢাকা থেকে কিভাবে আপনারা কলমাকান্দা যাবেন, কতই বা খরচ হতে পারে তা বিস্তারিত। আমার ভ্রমণের এই যাত্রাকে আর একটু আনন্দদায়ক করতে হলে প্রয়োজন আপনার একটি মূল্যবান মতামত। নিরাশ করব না এই মর্মে শুরু করতে যাচ্ছি আজকের ভ্রমণ গল্প। আশা করি দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা কাজ করবে এবং ভ্রমণের প্রতি আপনি আকৃষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভ্রমণ কাহিনী। আমার এবারের ভ্রমণ যাত্রায় আমি বেছে নিয়েছি ঢাকা থেকে নেত্রকোনাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনকে। ট্রেন ভ্রমণ একদিকে যেমন আরামদায়ক, অপরদিকে ট্রেন ভ্রমণে আপনার ভ্রমণ খরচ কমিয়ে দিবে বহুগুণ। রাত ঠিক 10:15 কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসবে মোহনগঞ্জ অভিমুখী হাওড় এক্সপ্রেস। আমরা যেহেতু টঙ্গী এরিয়াতে থাকি, তাই আমাদের জন্য ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হচ্ছে পারফেক্ট জায়গা। সবকিছু ঠিক থাকলে হাওড় এক্সপ্রেস 10:38 এসে পৌঁছাবে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এবং বিমানবন্দর থেকে ছেড়ে যাবে 10:43। এবারের এই ভ্রমণে আমার সাথে আছে আরো 12 জন ভ্রমণ পিপাসু। আমরা সবাই যাচ্ছি লিজেন্ড ট্রাভেল গ্রুপের সাথে এবং এই ভ্রমণের দায়িত্বে আছে লিজেন্ড ট্রাভেল গ্রুপের মহাপরিচালক দুর্জয় ফরাজি ভাই। ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ অভিমুখী হাওড় এক্সপ্রেস প্রায় 20 মিনিট বিলম্বে এসে পৌঁছেছে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে এবং এখান থেকেই আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করেছি আমাদের আজকের ভ্রমণ যাত্রা। হাওড় এক্সপ্রেস ট্রেন নিয়ে আমি বিস্তারিত বলবো অন্য কোনো একটি ভিডিওতে। সেখানে আপনারা জানতে পারবেন হাওড় এক্সপ্রেস কখন, কোথায় এবং কোন কোন স্টপেজ ধরে মোহনগঞ্জ পর্যন্ত যায়। রাত প্রায় 1টা বাজে। এখন আমরা এসে পৌঁছেছি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে। মূলত ময়মনসিংহ স্টেশন থেকে ট্রেনের ইঞ্জিন উল্টো দিকে ঘোরানো হয়। ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ অভিমুখী হাওড় এক্সপ্রেস এখন দাঁড়িয়ে আছে ময়মনসিংহ জংশনে। যদিও এখানে আসার কথা ছিল 12:50, প্রায় 1 ঘন্টা বিলম্বে 1:50 এসে পৌঁছায় হচ্ছে এই ময়মনসিংহ জংশন এবং এখানে যাত্রা বিরতি 20 মিনিট। এই 20 মিনিটে এতক্ষণ পর্যন্ত ট্রেন যে দিকে চলছে এখন হচ্ছে তার উল্টো দিকে ট্রেন চলবে। এই ইঞ্জিনটা এতক্ষণ ছিল সামনের দিকে, ওই দিকে ছিল। এখন ময়মনসিংহ আসার পরে এটা এখন রোড চেঞ্জ হবে, উল্টো পথে আবার এই ট্রেনটা ব্যাক করবে। সেজন্য হচ্ছে সামনের ইঞ্জিনটা এখন না ওইখান থেকে খুলে এনে এখন এই দিক থেকে আবার হচ্ছে লাগানো হচ্ছে, তার জন্য হচ্ছে 20 মিনিট সময় লাগতেছে। তো আমরা এতক্ষণ হচ্ছে ট্রেন যেদিকে যাচ্ছিল সেই দিকে আমাদের ফেস ছিল। তো এখন যখন ট্রেনের ইঞ্জিন উল্টো দিকে চলে আসছে, তো এখন যারাই আমরা জানলার পাশে বসা ছিলাম বা বাতাস উপভোগ করছিলাম, এখন এই জিনিসটা উপভোগ করতে পারবো না, কারণ আমরা এখন বসে থাকবো বাতাসের বিপরীত মুখে। বিশ মিনিটের যাত্রা বিরতিতে হাওড় এক্সপ্রেস আবার ছুটে চলবে এখন নেক্সট গন্তব্যে। চলো বন্ধু, গাড়িতে ওঠো। হ্যাঁ, তোমার বগি এটা, তুমি খালি উল্টা বগি তোড়ো মিয়া, খালি মাইছে তুমি জ্বর চাও। বাই বাই ময়মনসিংহ, আবার দেখা হবে কোনো এক সময়। আল্লাহ হাফেজ। প্রায় 20 মিনিট বিরতি শেষে আমাদের ট্রেন আবার ছুটে চলেছে মোহনগঞ্জের উদ্দেশ্যে। মূলত এবারের যাত্রায় আমরা যেহেতু কলমাকান্দা যাব, তাই আমরা নেমে যাব ঠাকুরকোনা রেলওয়ে স্টেশনে, যা নেত্রকোনা রেল স্টেশনের পরবর্তী স্টেশন। দেখতে দেখতে ভোর 4টায় আমরা চলে এসেছি ঠাকুরকোনা রেলওয়ে স্টেশনে। কত সুন্দর ছোট্ট এই ঠাকুরকোনা রেলওয়ে স্টেশন। চারদিক যখন গভীর অন্ধকারে ডুবে আছে, তার মাঝে জেগে আছে এই ঠাকুরকোনা রেলওয়ে স্টেশন। দৃশ্যটি দেখতে কিন্তু দারুণ লাগছে। ঠাকুরকোনা রেলওয়ে স্টেশনে নেমে আমরা ঠাকুরকোনা জামে মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে নেই। ফজরের নামাজ আদায় শেষে ঠাকুরকোনা বাজার থেকে কলমাকান্দা বাজারের উদ্দেশ্যে আমরা অটো ভাড়া করি, যার ভাড়া পড়েছে জনপ্রতি 60 টাকা। কলমাকান্দা বাজার থেকে সকালের নাস্তা সেরে নিয়ে আমরা রওনা করি কলমাকান্দা বাজার থেকে পাঁচগাঁও বাজারের উদ্দেশ্যে।
কলমাকান্দা বাজার থেকে পাঁচগাঁও বাজার পর্যন্ত ভাড়া পড়েছে জনপ্রতি 60 টাকা। সকাল 7:30 দিকে আমরা চলে আসি পাঁচগাঁও বাজারে। পাঁচগাঁও বাজার বা 0 পয়েন্ট থেকেই দেখা যায় চন্দ্রডিঙা পাহাড়, যা মূলত ভারত সীমান্তের মেঘালয়ে অবস্থিত। পাঁচগাঁও 0 পয়েন্ট থেকে একটু সামনের দিকে এগুলেই পেয়ে যাবেন চন্দ্রডিঙা পাহাড়ে যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরে কিছু পথ হাঁটলেই মূলত বাংলাদেশ ভারতের সীমানা রেখার দেখা মিলবে চন্দ্রডিঙা পাহাড়, বিশাল বট গাছ আর ছোট ছোট কয়েকটি ঝর্ণা ঝিরিপথ। চন্দ্রডিঙা ঝর্ণার বড় ঝর্ণাটা মূলত অবস্থিত ভারতের সীমানা রেখার প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরে। যেহেতু ভারতে অবস্থিত, তাই সেখানে পাসপোর্ট ভিসা ছাড়া যাওয়া তো চারটিখানিক কথা নয়। তবে সৌভাগ্যবশত স্থানীয় 2 জন গাইডের মাধ্যমে আমরা বিএসএফ এর অনুমতি নিয়ে চন্দ্রডিঙা ঝর্ণার বড় ঝর্ণায় যেতে সক্ষম হয়েছিলাম। মাত্র 1 থেকে 1.5 ঘন্টার অনুমতিতে আমরা ঘুরে এসেছিলাম মেঘালয়ে অবস্থিত এই অপরূপ চন্দ্রডিঙা ঝর্ণার বড় ঝর্ণায়। এই ঝর্ণায় আসতে মূলত আমাদেরকে অনেকটা পথ পায়ে হেঁটে আসতে হয়েছে, পাড়ি দিতে হয়েছে ছোট ছোট অনেকগুলো ঝিরিপথ, পাড়ি দিতে হয়েছে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী কাঁটাতারের বেড়াও। ফাইনালি ঝিরিপথ ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি কাঙ্ক্ষিত এই চন্দ্রডিঙার বড় ঝর্ণায়। স্রষ্টার সৃষ্টির এক অপরূপ সৌন্দর্য ঘিরে আছে এই মেঘালয়। আপনি হয়তো না আসলে কখনোই এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। প্রায় ঘন্টাখানিক এই ঝর্ণার পানিতে গা ভিজিয়ে আমরা আবার দেশের ছেলে দেশের দিকে ফিরে যাচ্ছি। বড় ঝর্ণা থেকে ফিরে এসে আমরা আবারও ট্রেকিং শুরু করেছি ছোট ছোট ঝর্ণার দিকে। এই পাহাড়গুলো মূলত বাংলাদেশ ভারতের নোম্যান্স ল্যান্ডে অবস্থিত। এই পথ ধরে হাঁটলে আপনি দেখতে পাবেন অনেক ছোট বড় পাথর, যা মূলত এই পাহাড়কে ঘিরে উপরের দিকে উঠেছে। ঘন্টাখানেক এই পথ আমরা ট্রেকিং করে ফিরে এসেছি আবারও পাঁচগাঁও বাজারে। আমাদের এবারের ভ্রমণ স্পট হবে লেঙ্গুড়া উপজেলায় মুমিনের টিলা ও 7 শহীদের মাজার। পাঁচগাঁও বাজার থেকে আমরা মাত্র 20 টাকার অটো ভাড়ায় মেঘালয়ের চন্দ্রডিঙা পাহাড় দেখতে দেখতে চলে এসেছি নদীর পাড়ে। মূলত এই নদী পার হয়ে আমাদেরকে যেতে হবে লেঙ্গুড়া উপজেলায়। এই নদীটি নেমে এসেছে ভারতের মহাদেব গ্রাম থেকে, তাই এই নদীটির নাম দেওয়া হয়েছে মহাদেও নদী। এই মহাদেও নদীটি মূলত বর্ষার সময় অনেক বেশি পানি থাকে এবং বর্ষার সিজন ছাড়া অনেকটা শুকিয়ে থাকে। এখন পর্যন্ত এই নদী পারাপারের জন্য কোনো ব্রিজ নির্মাণ করা হয়নি, তাই এই নদী পারাপারের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে এই ট্রলার। এই ট্রলার দিয়ে নদী পার হতে জনপ্রতি ভাড়া লাগে 10 টাকা। মজার ব্যাপার হচ্ছে 10 টাকার বিনিময়ে আপনি নদী পার হবেন নদীর অল্প কিছু অংশ, এবং বাকি অংশ পার হতে আপনাকে পাড়ি দিতে হবে এই নদীর পানি। ব্যাপারটা কিন্তু আসলে ইন্টারেস্টিং। আপনাকে পানিতে পা ভেজাতেই হবে এবং হেঁটে হেঁটে পাড়ি দিতে হবে এই নদীর বাকিটা পথ। নদী পার হয়ে আমরা লেঙ্গুড়ার উদ্দেশ্যে অটো ভাড়া করি, যার ভাড়া পড়েছে জনপ্রতি 70 টাকা করে, যা আমাদেরকে নিয়ে যাবে বাংলাদেশের উত্তরে অবস্থিত সীমান্তবর্তী এলাকায়, যার সামনে রয়েছে ভারত, ডানে রয়েছে ভারত এবং বামেও রয়েছে ভারত। এবং এই জায়গাটিতেই শায়িত আছে 7 শহীদের সমাধি, যা 7 শহীদের মাজার নামে পরিচিত। মাজার ঘুরে এবার আমরা ছুটে চলেছি মুমিনের টিলায়, যা বাংলাদেশের অন্যান্য সব টিলা থেকে একটু বেশি উঁচু মনে হচ্ছে। এই পড়ন্ত বিকেলে ক্লান্ত শরীর নিয়ে এখন ছুটে চলেছি মুমিনের টিলার উপরে। শরীরে আর এনার্জি গোলাচ্ছে না, একটু খারাপ আছে। মোটামুটি অন্যান্য টিলা থেকে এই টিলাটা ভালো উঁচা। আমরা কিছুক্ষণ ট্রেকিং করে ফাইনালি মুমিনের টিলার উপর এসে পৌঁছেছি এবং খুব অসাধারণ মুমিনের টিলা থেকে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে ভারতের গ্রামগুলো। মুমিনের টিলা ভ্রমণ শেষে আমাদের এবার গন্তব্য আবার লেঙ্গুড়া বাজার।
লেগুনা বাজার থেকে ঘোরাফেরা করে রাত 9:30টার বাসে আমরা রওনা হব ঢাকার উদ্দেশ্যে। লেগুনা বাজার থেকে ঢাকা পর্যন্ত বাস ভাড়া পড়েছে জনপ্রতি 450 টাকা এবং রাত 3টায় পৌঁছে গিয়েছি আমাদের টঙ্গী এরিয়াতে। ঢাকায় যেতে হয়তো সময় লেগেছে রাত 4টা। যারা যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই সাধুবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। আবারও ফিরে আসবো কোনো এক নতুন ভ্রমণ তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভ্রমণের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।